সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো তোমরা। আর শিক্ষার্থীবৃন্দের সাথে সাথে আরও যারা আছেন আমাদের কিশোর বাতায়নের প্ল্যাটফর্মে আজকে যুক্তিবিদ্যার ক্লাসে যারা আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের টপিকেও তোমরা জানো আজকে আমাদের যে সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সপ্তম অধ্যায়ের নামটি ছিল আরোহ অনুমান ও আরোহ অনুমানের আকারগত ভিত্তি। তোমরা আরোহ অনুমান ও আরোহ অনুমানের আকারগত ভিত্তি এবং অন্যান্য যে ভিত্তি আর যে বস্তুগত ভিত্তি রয়েছে তার কিন্তু আরোহ অনুমানের ভিত্তি, এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? আমরা প্রথম দিন গত দিনের ক্লাসে পড়েছি আরোহ অনুমানের সংজ্ঞা পড়েছি, আরোহ অনুমানের বৈশিষ্ট্য পড়েছি, আরোহের স্তরগুলো পড়েছি এবং একই সাথে আমরা কি করেছি, আরোহের প্রকারভেদ পড়েছি। তো আশা করি তোমরা তোমাদের গত দিনের লেকচারটা মনে রেখেছো। তোমাদেরকে আমি একটু টেস্ট করব, দেখি তোমাদের মনে আছে কিনা। তোমরা আমাকে যারা আছো সকলেই আনসার করবে যে আরোহ অনুমানের প্রকৃত আরোহ কয় প্রকার, একটু এটা ঝটপট কয় প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার, একটু আনসারটা করে জানিয়ে দিবে। আর এটা যেটা করবে, তোমরা তোমাদের ওয়ালে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে ডেকে নাও, ফ্রেন্ডদেরকে তোমরা ইনভাইট করো, ফোন দিয়ে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে যুক্তিবিদ্যার, এবং খাতা কলম নিয়ে বসো। খাতা কলম না থাকলে সাথে খাতা কলমটা নিয়ে বসে পড়ো প্লিজ। তাহলে আমরা ক্লাসটা শুরু করব। দেখি তোমরা কে কে ক্লাসে এসেছো, আমি একটু দেখে নিতে যাচ্ছি কে কে ক্লাস শুরু করেছো। ওকে, ইসলামের প্রতি খুশিয়ারা, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন রুমি, ওয়ালাইকুম আসসালাম। নাজিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ। প্রধান 3 প্রকার অলরেডি আনসার করে ফেলেছে। প্রধান পিনাক দেবনাথ আনসার করে ফেলেছে, খুব দ্রুত আনসারিং করে পিনাক দেবনাথ। আজকে প্রধান আগে আনসারিং করেছে, ভেরি গুড। তোমরা যারা আনসারিং করছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ভেরি গুড। এখন যারা নতুন এসেছো তারা একটু জানিয়ে দাও কে কোথা থেকে এসেছো। এখানে আমি নতুন একজনকে দেখলাম, কে, ওর নামটা যে প্রধান। প্রধান কে কোথা থেকে জয়েন করছে একটু বলে দাও তো, তুমি কোথা থেকে ক্লাস করছো। ওকে, আমরা আরোহের প্রকারভেদটা তোমাদের তাহলে বুঝতে পেরেছি, তোমরা জেনেছো যে 3 প্রকার, এইভাবে আমরা আরোহের প্রকারভেদটা শিখেছিলাম। আজ আমরা যেটা করব, এই অধ্যায়ের যে মূল টপিক, মানে অধ্যায়ের যে নাম রয়েছে আরোহের ভিত্তি, তাই না? আরোহের ভিত্তি, আমরা এই আরোহের ভিত্তি নিয়ে আলোচনা করব। ভিত্তি বলতে তো তোমরা বুঝো, তাই না? ভিত্তি কি জিনিস বলো তো? বেসমেন্ট। আমরা যে কোনো বিল্ডিং এর যদি বলি যে একটা বিল্ডিং এর বেজ রয়েছে আসলে 2 তলার মতো করার মতো বেজ ভিত রয়েছে, আমরা যদি সেই বিল্ডিংটা 7 তলা করতে চাই, হবে বলো? হবে না, কারণ আমরা বলবো কি এটা তো ভেঙে গুড়ে পড়ে যাবে, সামান্য ভূমিকম্প হলে পড়ে যাবে, তাই না? দ্যাট মিনস বেসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো কিছু তৈরি করতে চাও, কোনো কিছু যদি বিল্ড আপ করতে চাও, তাহলে বেসটা খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এই বেসটা যদি তোমাকে ভালো করতে হয়, তাহলে তোমাকে যদি আরোহ অনুমান যদি তোমাকে করতে হয়, একটা যদি অনুমানের সৃষ্টি করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই তার জন্য একটা আমাদের কি লাগবে, ভিত্তি লাগবে, তাই না? এবং সেই ভিত্তিটা আমাদের যে 2টি নিয়মের কথা বলছে। আরোহের ভিত্তির ক্ষেত্রে আমরা 2টি প্রকারভেদ পাচ্ছি। আরোহের ভিত্তি মূলত 2 প্রকার, 2 ধরনের বেস দ্বারা আরোহ তৈরি করা হয়। সেটা যে আকারগত ভিত্তি, একটি আমি ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি, তোমরা একটু মনোযোগ দাও। দেখো, আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি। ওকে, আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি। আরোহের যে ভিত্তি বলছি, ভিত্তি বলতে আমরা তাহলে ফার্স্ট আরোহের ভিত্তি কাকে বলে আমরা বলবো, যে নিয়মের উপর ভিত্তি করে বা যে সমস্ত নিয়ম কানুনের উপর ভিত্তি করে আরোহ অনুমান করা হয়ে থাকে সেগুলি আরোহের ভিত্তি। সোজা কথা, যে সমস্ত নিয়ম কানুনের উপর ভিত্তি করে, যে সমস্ত স্বতঃসিদ্ধ নিয়মের উপর ভিত্তি করে আমরা বা প্রক্রিয়ার উপর ভিত্তি করে আরোহ অনুমান করে থাকি, সেগুলিকে আরোহের ভিত্তি বলা হয়ে থাকে। আরোহের ভিত্তি 2 প্রকার, একটা আকারগত ভিত্তি আর একটা বস্তুগত ভিত্তি। তোমরা আকারগত আর বস্তুগত এই 2টি শব্দের সাথে পরিচিত আছো কিনা আমি বস্তুগত শব্দটি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, এবং আকারগত। দেখো, ওকে, তাহলে তোমরা যে আকারগত, আকার শব্দটা তোমরা জানো, ফর্ম বা স্ট্রাকচার, কাঠামো শব্দটা তোমরা শুনেছো, ফর্ম শব্দটা তো শুনেছো। আমরা বিভিন্ন পিঠা তৈরি করতে গেলে আমাদের ফর্ম লাগে, ছাঁচ বলি আমরা বাংলায়, ছাঁচ লাগে, তাই না? যে
আকার লাগে, একটা ফর্ম লাগে। তো তুমি যে একটি সিস্টেম ডেভেলপ করবে, তুমি যে একটি অনুমান করবা, তাহলে তোমাকে অবশ্যই কিছু একটি স্ট্রাকচারের মধ্যে দিয়ে কিছু নিয়মকে মেনে নিয়ে তোমাকে কোনো কিছু একটা করতে হবে। আমরা যখন জ্যামিতির কোনো কিছু প্রমাণ করতে চাই, তখন আমরা কি করি, ফার্স্টে কিছু স্বতঃসিদ্ধ কিছু নিয়ম আমরা কিন্তু ফার্স্টে ধরেই নিই যে এইটি স্বতঃসিদ্ধ, সেই সমস্ত স্বতঃসিদ্ধ নিয়মের উপরে বেস করে আমরা তারপরে কিন্তু ওগুলোকে প্রুফ করি, তাই না? আমরা প্রুফ করার চেষ্টা করি, আমরা প্রুফগুলো পাই। তাহলে ঠিক যেভাবে আমরা ওইগুলি জ্যামিতিক বিষয়গুলি প্রুফ করার জন্য স্বতঃসিদ্ধ কিছু নিয়মের আশ্রয় নিই, আরোহ অনুমান করার জন্য আমাদের কিছু স্বতঃসিদ্ধ নিয়ম বা কিছু নিয়মের আশ্রয় নিতে হয়। আর সেই নিয়মগুলোকেই আমরা বলছি এর ভিত্তি, কারণ এটাকে ভিত্তি দিচ্ছে যে এই নিয়মের উপর বেস করে আমি এটা করেছি। তোমাকে যেমন কোনো কিছু প্রমাণ করতে হলে, জ্যামিতিতে প্রমাণ করতে হলে তোমার ভিত্তি হিসেবে বলো যে এই কারণে, এটি যেহেতু আমরা জানি এটি, তাই আমরা এইভাবে এটা বলতে পারি এটি এমন, তাই না? ঠিক তেমনি ভাবে আকারগত ভিত্তি হিসেবে আমরা দুটি নিয়মের কথা জানি। সেই দুটি নিয়ম হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আমি গতদিনের আলোচনার মধ্যে একটু এসেছিল নিয়মানুবর্তিতা নীতি, এটা হচ্ছে এক। এই আকারগত ভিত্তিটা, এই দুইটি নিয়মের একটি হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি, আর একটি হচ্ছে কার্যকারণ নিয়ম। আমরা বৈশিষ্ট্যে দেখেছিলাম, আমরা বৈশিষ্ট্যে আরোহ অনুমানের বৈশিষ্ট্যে আমরা বলেছিলাম যে এই দুটি নিয়মের উপর ভিত্তি করে এরা গঠিত হয়। আজকে আমরা এর পরের ক্লাসগুলোতে এইগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, কারণ পরীক্ষাতে আসলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আরোহের ভিত্তি পদ্ধতিটা যেহেতু আরোহ ভিত্তি, প্রত্যেকবার পরীক্ষায় সাধারণত আরোহের ভিত্তি থেকে একটা না একটা কোশ্চেন আসে, বুঝতে পেরেছ? সো আরোহের ভিত্তিটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখি আর কে কে আনসারিং করেছো পাবনা থেকে। ওকে, ভেরি গুড, ধন্যবাদ। ফরিদপুর থেকে মেহেরপুর গভর্নমেন্ট মহিলা আফরিনা লুনা, সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছো। আমি দেখতে পাচ্ছিলাম যে আমার স্টুডেন্টরা কোথা থেকে আসছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে একদিন দেখা হবে আমার সকলের সাথে। ওকে, দেখো যে আকারগত ভিত্তি, এই যে আরোহের ভিত্তি, যে আকারগত ভিত্তির কথা বলছিলাম, তাহলে আমরা আকারগত কেন বলছি? কারণ এটি আমাদেরকে একটি আকার বা একটি স্ট্রাকচার দাঁড় করাই, অর্থাৎ নিয়মের উপর ভিত্তি করে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি, নিয়মটাকে বলছি আকার। এবং সেই আকারগত ভিত্তি হচ্ছে একটি হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির যে নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির যে নিয়মের অধীন সেটা, আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। তো এই দুটি নিয়ম হচ্ছে আকারগত ভিত্তি। আর অপরদিকে আছে বস্তুগত ভিত্তি। দেখো বস্তুগত ভিত্তি, বস্তুগত বলতে আমরা কি বুঝি? দেখো বস্তু বলতে তো আমরা বুঝি যে সাপোজ ইট ইজ দ্য ডাস্টার, এটা একটা বস্তু, আমরা এটা কনক্রিট আমরা দেখতে পাচ্ছি বস্তু। এখন যদি আমি বলি যে আমার হাতে একটি ডাস্টার রয়েছে, তোমরা তো বিশ্বাস করবে। আমার সামনে একটি হোয়াইট বোর্ড রয়েছে, তোমরা বিশ্বাস করবে, কারণ তুমি বস্তুগতভাবে এটিকে দেখছো। এটা কোনো নিয়ম টিয়ম ধারছে না, কোনো নিয়মের দিকে যাচ্ছে না, কিন্তু আমরা খুব ভালোভাবে খেয়াল করো, এখানে কোনো সিস্টেম কোনো কিছু নয়। আমি দেখছি বোর্ডটি আছে তাই কথাটি সত্য। বোর্ড যদি না থাকে, আমি যদি বলি আমার হাতে একটি এখন অন্য কিছু আছে, মনে করো যে ক্রিকেট বল আছে, ফুটবল আছে, তুমি কি বিশ্বাস করবে? তুমি আমাকে বিশ্বাস করবে না, কারণ এটি সত্য হবে না, কারণ এটি বস্তুগতভাবে সত্য নয়। এটা হচ্ছে বস্তুগত সত্যতা। কোনো বিষয় প্রকৃতিতে যেভাবে থাকে ঠিক সেভাবে পাওয়াটাই হচ্ছে তার বস্তুগত সত্যতা, সেভাবে জানাটাই হচ্ছে বস্তুগত সত্যতা। তোমরা আরেকবার খেয়াল করো, কোনো কিছুর বস্তুগত সত্যতাটা আগে আমরা বুঝি, তারপর আমরা ভিত্তির কথা বলবো। বস্তুগত বিষয় বলতে বোঝায় প্রকৃতিতে বা পৃথিবীতে বা জগতে কোনো কিছু ঠিক যেভাবে আছে সেভাবে জানাটাই হচ্ছে বস্তুগত সত্যতা। যদি থাকে তাহলে সত্য, যদি না থাকে তাহলে সত্য নয়। যদি ঘটে তোমার সামনে তাহলে সেটা সত্য, যদি না ঘটে তাহলে সত্য নয়। তাহলে আমরা এই যে ঘটে কি ঘটে না, আছে কি নেই, আমরা কিভাবে বুঝি? আমরা দেখার মাধ্যমে বুঝি, শোনার, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বুঝি, তাই না? তোমরা সকলে জানো আমরা দেখি, শুনি, অর ফিল করি, তাই না? আমাদের ত্বকের যে সেন্সটা রয়েছে সেগুলোতে আমরা বাতাসকে ফিল করি, বাতাসের অস্তিত্বকে আমরা সত্য বলে মেনে নিচ্ছি। আমরা চোখ দিয়ে দেখছি, তোমরা ডাস্টার দেখছো, বোর্ড দেখছো, তোমরা মেনে নিচ্ছ, কান দিয়ে শুনছো, হোয়াটএভার ইট ইজ। এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তাহলে বস্তুগত ভিত্তিটা হচ্ছে আরোহের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করব। আরোহ যখন আমি একটি অনুমান করছি, তখন আমার জানা সত্যর সাথে, দ্যাট মিনস বাস্তবের সত্যের সাথে তার একটি সামঞ্জস্য থাকতে হবে। আর এই বাস্তবের সত্যের সাথে এই আরোহের যে অনুমানের যে সিদ্ধান্তটি আমরা পাই বা যে প্রসিডিওরে আমরা যাই, সেই অনুমানের সাথে বাস্তবের মিলটি আছে কি নেই, সেটি হচ্ছে এই বস্তুগত ভিত্তির যে দুটি বিষয় রয়েছে, একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণটা আগে লিখলে ভালো হতো, ব্যাপার না, দুটি আগে পরে খুব বেশি ইম্পর্টেন্ট না। তো যেটা হচ্ছে যে এই যে পরীক্ষণ আর নিরীক্ষণ, বস্তুগত ভিত্তির হচ্ছে পরীক্ষণ আর
নিরীক্ষণ। পরীক্ষণের মাধ্যমে আমরা ল্যাবে বা কোনো ক্রিয়েটেড এনভায়রনমেন্টে সৃষ্ট পরিবেশে আমরা যাচাই করি, বাছাই করি যে না এটা আসলেই অনুমানটি সত্য কিনা। আবার নিরীক্ষণ প্রকৃতিতে যেভাবে ঘটছে সেভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেগুলি বস্তুগতভাবে দেখি যে আসলে অ্যাকচুয়ালি এটি এমন কিনা, বাস্তবিকই এটি এমন আছে কিনা বা এমন ঘটছে কিনা বা ঘটবে কিনা, তাই না? তাহলে সেটি হচ্ছে বস্তুগত ভিত্তি। তাহলে আমরা এই দুটি বিষয় পেলাম। আরোহী ভিত্তি বলতে আমরা কি বুঝি, আমরা আশা করি বুঝতে পেরেছি যে আরোহী ভিত্তি বলতে আমরা বুঝবো যে একটি হচ্ছে আকারগত ভিত্তি, একটা হচ্ছে সিস্টেম ডেভেলপ করবে, সেটা হচ্ছে দুইটি বিষয়, একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি দ্বারা এবং একটা হচ্ছে কার্যকর নিয়ম দ্বারা, আর অপরদিকে আরোহী ভিত্তি আরেকটি হচ্ছে বস্তুগত ভিত্তি। বস্তুগত ভিত্তির পরীক্ষণ এবং নিরীক্ষণের দ্বারা তৈরি হয়। তোমাকে যদি বলে বস্তুগত ভিত্তি বলতে কি বুঝো, তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে যে কথাগুলি বললাম সেগুলো আশা করি বলবে। ফার্স্টে বলবে যে আরো অনুমানের সত্যতা যাচাইয়ের জন্য বা বৈধতা যাচাইয়ের জন্য আমাদের অবশ্যই বস্তুগত সত্যতা জানার দরকার। এই বস্তুগত সত্যতা জানতে হলে আমাদের অবশ্যই বস্তুগত ভিত্তি দাঁড় করাতে হবে এবং এই বস্তুগত ভিত্তি দুইটি উপায়ে সৃষ্টি হতে পারে, একটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে, একটা হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে। আরোহ অনুমানে আমরা যে সমস্ত বিষয়গুলো অনুমান করে থাকি সেই সমস্ত বিষয়ের আশ্রয় বাক্য থেকে শুরু করে সিদ্ধান্তের সত্যাসত্য যাচাইয়ের জন্য আমাদেরকে হয় পরীক্ষণের আশ্রয় নিতে হবে অথবা নিরীক্ষণের আশ্রয় নিতে হবে। পরীক্ষণের মাধ্যমে যদি আমরা দেখি বা নিরীক্ষণের মাধ্যমে যদি আমরা দেখি যে সেটি বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে সেটি হবে আরোহ অনুমানটি সত্য বা বৈধ হবে, না হলে নয়, বৈধ নয়। তাই এক্ষেত্রে বস্তুগত ভিত্তির দরকার রয়েছে এবং এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি এই আরোহের বস্তুগত ভিত্তি বলতে কি বোঝায় 2 মার্কসের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু খেয়াল করে বুঝিয়ে পড়ে নেবে। আর আকারগত ভিত্তিও একইভাবে আসতে পারে, তোমরা আকারগত ভিত্তির আনসারটা এভাবে করে দেবে। তাহলে আমরা আরোহের ভিত্তি প্রকারভেদে পড়ে ফেললাম, তাই না? এখন আমরা এই 4টি বিষয় যেটি আছে এই অধ্যায়টা আসলে মূলত এই 4টি বিষয় নিয়ে আলোচনা নিয়ে শেষ। ওকে, এই 4টি বিষয় থেকে কোশ্চেন আসে, বিভিন্ন কোশ্চেন আসে। 4টি বিষয়টি একটু ডিটেলস আমরা জানবো, একটু ডিটেলস জানার চেষ্টা করবো। তোমরা একটু আমার সাথে থাকো। তাহলে আমি এইগুলো সব মুছে দিচ্ছি। স্টুডেন্টস তোমরা মানে বুঝতে পারছো, যারা একটু বুঝতে পারছো কি বুঝেছো না, ইয়াসমিন রুমি বুঝেছে, থ্যাংক ইউ। সকলে বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি বাকিগুলো। আরোহের ভিত্তি আমরা আকারগত ভিত্তি যেটা প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি সেটা নিয়ে আলোচনা করবো এখন, তাই না? দেখো, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, ফার্স্টে আমাকে জানতে হবে যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা কি। আমরা ডেফিনিশন, আমরা সংজ্ঞা দিয়ে শুরু করব, তারপরে এটির উদাহরণ দিব এবং এগুলো নিয়ে বাকি ডিটেলস আলোচনা করব। তাহলে আমি সপ্তম অধ্যায়টা মুছে দিচ্ছি, এটার কোনো দরকার নাই। আরোহের ভিত্তি নিয়ে আলোচনা করছি, আকারগত ভিত্তি, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি। দেখো, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, এটা ফার্স্ট অফ অল তোমাকে আমি এগুলো বলছি। প্রথম কথা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটি হচ্ছে একটি স্বতঃসিদ্ধ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি নিয়ম? স্বতঃসিদ্ধ। তোমরা জানো স্বতঃসিদ্ধ নিয়ম কি? স্বতঃসিদ্ধ নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। ওকে, দেখো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আমি বলছি কি, ফার্স্ট অফ অল একটি স্বতঃসিদ্ধ নিয়ম। স্বতঃসিদ্ধ, তো স্বতঃসিদ্ধতা বলতে আমরা কি বুঝি? যেগুলো কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না। আমরা যখন জ্যামিতি ম্যাথের সময় দেখেছি, আমরা যখন 9 পরে আমরা বিভিন্ন সময় ম্যাথ করেছি, ম্যাথ করার সময় আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা ধরেই নিয়েছি যে কোনো একটা হচ্ছে যে কি একটি বর্গের সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা এইভাবে যে একটা আয়তক্ষেত্রে 4টি কোণই সমকোণ, তাই না, এগুলো আমরা ধরেই নিয়েছি। তো এই যে এগুলো স্বতঃসিদ্ধ বিষয়গুলো আমরা ধরে নিয়ে তারপরে কোনো কিছু প্রমাণ করতে চাই, ঠিক তেমনি প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা একটি স্বতঃসিদ্ধ নীতি। কেন স্বতঃসিদ্ধ? দেখো, বলা হচ্ছে প্রকৃতি সকল সময় একই রকম আচরণ করে। প্রকৃতি সকল সময় একই রকম আচরণ করে। তোমরা হয়তো বা বলতে পারো ফার্স্ট অফ অল যে স্যার এই বছর যেমন বৃষ্টিপাত হচ্ছে, পরের বছর তো সেভাবে বৃষ্টিপাত নাও হতে পারে, বা আগের বছর সেভাবে বৃষ্টিপাত হয়নি। সেই বিষয়গুলো কিন্তু এখানে ভিন্ন। এখানে বলা হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্যের কথা বলা হচ্ছে। এই টপিকটা নিয়ে আমি আসবো। প্রথমে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি বলতে আমরা বুঝি এর কিছু বৈশিষ্ট্য বুঝবো আমরা, যে প্রকৃতি সবসময় একই রকম আচরণ করে। কি কেমন আচরণ করে? প্রকৃতি সবসময় একই রকম আচরণ করে। তারপরে কি করে প্রকৃতি সবসময় অতীতে যেমন করেছে, বর্তমানে যেমন করছে, ভবিষ্যতে সেরকম করছে। দেখো, সবসময় দেখা যাচ্ছে কোনো একটি প্রেক্ষাপটে সূর্য সবসময় পূর্ব দিকে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে। এটাও অনন্তকাল, মানে দীর্ঘ সময় ধরে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে চলে আসছে, তাই না? এভাবে প্রকৃতি সবসময় একটা ঋতুর পরে একটা ঋতু আসছে,
মানুষ মরছে মরছে মরছে, সবসময় যারাই জীবন গ্রহণ করেছে তারাই মরেছে, উদ্ভিদ থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে তোমার বড় বড় হাতি পর্যন্ত বা আরো বড় যদি কোনো প্রাণী থেকে থাকে, সবই কি হচ্ছে, জীবন গ্রহণ করলেই মরে যাচ্ছে। আমরা সবকিছুর মধ্যে একটি সিস্টেমেটিক ওয়ে দেখতে পাচ্ছি সৃষ্টির মধ্যে, তাই না? এই সৃষ্টির জগতে একটি ওয়ের মাধ্যমে চলছে, এই যে খাদ্য শৃঙ্খল গুলো চলছে, তাই না? ইকোসিস্টেম বাস্তু সংস্থানটা চলছে, এখানে সবকিছু একই সিস্টেমে একটার পর একটা কি হচ্ছে আসলে মূলত বিবর্তিত হচ্ছে, আর যাই বলো আবর্তিত হচ্ছে। একটাকে একজন খাচ্ছে, একজনকে একজন খাচ্ছে, এভাবে সিস্টেম গুলো চলে যাচ্ছে, রানিং আছে না? তো এই যে প্রকৃতির অনেক বৈপরীত্য রয়েছে, প্রকৃতিতে অনেক হঠাৎ সময় ভূমিকম্প হয়, হঠাৎ করে এ হয় এ তা হয়, কিন্তু সকল বৈচিত্র্যের মাঝে প্রকৃতিতে একটি ঐক্য রয়েছে। এই যে প্রকৃতির সকল বৈচিত্র্যের মাঝে ঐক্য রয়েছে, এটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। ওকে, তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটিকে ফার্স্টে ধরে নেওয়া হচ্ছে, এটি হচ্ছে স্বতঃসিদ্ধ নীতি। কারণ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে যদি আমরা ধরে না নিই, তাহলে আমরা আরোহ অনুমান করতে পারবো না, কারণ আমরা ভবিষ্যৎকে দেখি নাই। ভবিষ্যতে কোন ব্যক্তি আসবে, মার্টিন আসবে কি লুথার আসবে কি মনে করো যে সীমা আসবে কি রিমা আসবে, আমরা জানি না, তাই না? কে কোন ব্যক্তি কে আসবে ভবিষ্যতে আমরা জানি না, তাহলে সে আসবে এবং কি মরবে সেটাও আমরা কিন্তু জানছি না, আমরা দেখছি না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি আমাদের কোনো জ্ঞান ডেভেলপ করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে কোনো একটি নিয়মের আশ্রয় নিতে হবে, যেটি আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে। সেই নিয়মটি হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি, যেখানে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারছি। এটা আসলে মূলত কিসের ফল? এটা আরেকটা হচ্ছে যে এটি অভিজ্ঞতার ফল। এটি প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা হচ্ছে অভিজ্ঞতার ফল। অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পেরেছি যে এই পর্যন্ত সবসময় একই নিয়মে চলে আসছে। তাহলে এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকে সাপোর্ট করছি এবং এটিকে আমরা ধরে নিচ্ছি, এটা কোনো প্রমাণের প্রয়োজন পড়বে না, প্রকৃতি সবসময় একই রকম আচরণ করে এবং করবে। তাহলে এই যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটি, এটি তোমাদের পরীক্ষায় যেটা একটি ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে যে আরোহের কূটাভাস। ওকে, দেখো আরোহের কূটাভাস। এখন যে কথাটি হচ্ছে যে পরীক্ষায় যেটা খুব ইম্পর্টেন্ট টপিক আসে, সেটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিতে। আরেকটা হচ্ছে যে ওই যে আসে যে এখানে বৈচিত্র্যের মাঝে ঐক্য বলতে কি বোঝো? বৈচিত্র্যের মাঝে ঐক্য। তো এই কথাটা এতক্ষণ আমি যে কথাগুলি বললাম সে কথাগুলি, এইটা একটি পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা লিখে রাখতে পারো। পরীক্ষায় এই কোশ্চেনটি আসে যে প্রকৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য বলতে কি বুঝো, বা প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি বলতে কি বুঝো, আর এটা একই কথা। তোমরা এই কথাগুলোই জাস্ট বলে দিবে, একটু গুছিয়ে লিখে দিবে, ঠিক আছে? এটা একটি কোশ্চেন হয়, তোমরা একটু লিখে রাখো এইটি। আরেকটি বিষয় হচ্ছে এখন যে টপিকটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরোহের কূটাভাস। আরোহের কূটাভাস বলতে কি বুঝবে? একটা প্যারাডক্সের সৃষ্টি করে এই নিয়মটিকে মেনে নিলে। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটিকে যখন আমি বলছি আরোহের ভিত্তি, আমরা কি নিয়ে আলোচনা করছি? আরোহ অনুমান নিয়ে আলোচনা করছি। সেখানে কি হয়, ছোট ছোট অল্প অল্প দৃষ্টান্ত থেকে, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে আমরা কি একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছাই। যেমন হচ্ছে যে আমরা মানুষের ধারণা বলেছি, কয়েকটি মানুষের 5 কোটি মানুষের মৃত্যুর ধারণা থেকে আমরা কি বলেছি, সকল মানুষ লক্ষ লক্ষ কোটি মানুষ হচ্ছে হয় মরণশীল। আমরা কয়েকটি ধাতু দেখে বলেছি সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী। এভাবে আমরা কিন্তু একের পর এক বিভিন্ন কিছু সকলের ধারণা করছি, যে সকল গ্রহ হয় মনে করো যে গোলাকার বা এই উপবৃত্তাকার পথে ঘুরে। এভাবে আমরা নানান ধারণা সৃষ্টি করি। সকল জায়গায় আমরা কয়েক জায়গায় টেস্ট করেছি, অভিকর্ষ ত্বরণ রয়েছে সকল জায়গায়, পৃথিবীর সকল জায়গায় কি রয়েছে, অভিকর্ষ ত্বরণ রয়েছে ভূপৃষ্ঠে কম বেশি। তাহলে এইভাবে আমরা কি করেছি, ধারণা করেছি। এখন এই যে ধারণাগুলো করছি, সেখানে আমাদের একটি ভিত্তি হিসেবে কাজ করছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি, তাই না? জন স্টুয়ার্ট মিলের নাম শুনেছো তোমরা, জন স্টুয়ার্ট মিল, JS মিল। তো এই JS মিল হচ্ছে আরোহের কূটাভাসের ধারণাটি সৃষ্টি করেছেন, তার কথায় আমরা আরোহের কূটাভাস পেয়েছি। কূটাভাস বলতে বোঝায় ধাঁধা। কূটাভাস বলতে আমরা কি বুঝবো? ধাঁধা বা প্যারাডক্স, যেখানে একটি গোলক ধাঁধা সৃষ্টি করে, যে একবার একরকম কথা আরেকবার আরেকরকম কথা, কিছুটা কন্ট্রাডিক্টরি বৈপরীত্যমূলক কথা যখন সৃষ্টি হয়। আরো কূটাভাস বলতে যদি বলে কি বুঝো, তাহলে সেটা তোমরা পরে ডিটেলস যেটা হবে সেটা বলবা। তবে বলবো ফার্স্ট কথা হচ্ছে যে আরোহের ভিত্তি হিসেবে যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিকে ধরা হয়, সেই প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটি আবার আরোহের ধারণার সাথে বিপরীত। আরোহের ধারণার মাঝে কি করে, বৈপরীত্য সৃষ্টি করে, তাই একটি আরোহের কূটাভাসের সৃষ্টি হয়। তারপর এটাকে ব্যাখ্যা করবে। ব্যাখ্যাটা কিভাবে করবে? যে আরোহের কূটাভাসে দেখো কি হচ্ছে, JS মিল বলছেন যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির ভিত্তি। JS মিলের কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভিত্তি নিয়ে কথা বলছেন। বলছেন যে ভিত্তি হচ্ছে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। ওকে, প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা হচ্ছে তিনি বলছেন ভিত্তি। ওকে, ভালো। এরপরে
তিনি আবার বলছেন যে তাহলে এটা তো কিন্তু আরোহের ভিত্তি। কিসের ভিত্তি? আরোহের ভিত্তি। আরোহে কি করা হয়? বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিকে যাওয়া হয়, তোমরা জানো। আবার এই প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটাও আবার কিভাবে মিলই আবার নিজে বলছেন, জন স্টুয়ার্ট মিল আবার নিজে বলছেন যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটি আবার আসে কোথা থেকে? আসে হচ্ছে প্রকৃতির আমরা অল্প অল্প বা বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত দেখেছি, যেমন সূর্য ওঠা। এটা একটা অনেক লক্ষ লক্ষ ঘটনার মধ্যে একটি ঘটনা। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। জোয়ার ভাটার মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটি আরেকটি ঘটনা। জোয়ার ভাটা হয় সময় মতো। এভাবে সূর্য পৃথিবীকে নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করে, পৃথিবী সূর্যকে নির্দিষ্ট সময় প্রদক্ষিণ করে, পৃথিবী আবার তার নিজ কক্ষপথে আবার নির্দিষ্ট সময় প্রদক্ষিণ করে, পৃথিবীকে চাঁদ নির্দিষ্ট সময় প্রদক্ষিণ। এভাবে অনেক অনেক ঘটনাগুলো দেখে, বেশ কিছু ঘটনা দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে প্রকৃতি সবসময় কি করে, একটা নির্দিষ্ট নিয়মের অধীন, একই নিয়মে বারবার রিপিটেড হয়, মানে রিপিটেড ঘটনাগুলি ঘটে, বারবার পুনরাবৃত্তি ঘটে ঘটনার। এই যে আমি এই সিদ্ধান্ত নিলাম, এটা কিন্তু সে কি হচ্ছে, বিশেষ বিশেষ থেকে, দেখো বিশেষ বিশেষ থেকে আমি কিন্তু সার্বিকে যাচ্ছি। কি করছি? বিশেষ বিশেষ থেকে সার্বিকে যাচ্ছি। আমি বলছি না প্রকৃতির সকল কিছু হচ্ছে নিয়মের অধীন। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি বলতে আমি বলছি প্রকৃতির সবকিছু একই নিয়মে চলে, সবসময় একই রকম ঘটনা ঘটে, কিছু বিপরীত ঘটনা ছাড়া সবসময় একই রকম ঘটনা ঘটে। এই যে সবসময় একই রকম ঘটনা ঘটে বলছি, তার মানে সকল ঘটনা, লক্ষ লক্ষ কোটি ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে, সকল ঘটনাকে আমি বলছি নিয়মের অধীন। কিন্তু আমি কি সকল ঘটনা দেখেছি? আমি কি সকল ঘটনা অবজার্ভ করেছি? করিনি। কিন্তু আমি কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে আমি একটি সার্বিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাহলে এটা নিজে একটি কি আরোহ, এটি নিজে একটি কি আরোহ। তাহলে প্রকৃতি নিয়মানুবর্তিতা নিজেই হচ্ছে একটি আরোহ অনুমানের ফল, নিজে একটি আরোহ অনুমানের ফল। তাহলে বিশেষ বিশেষ থেকে যেহেতু প্রকৃতির নিয়মানুবর্তিতা নিতে আসছে, তাই এক্ষেত্রে সে নিজে একটি কি হচ্ছে, ফলাফল হিসেবে দাঁড়াচ্ছে। তার মানে এটি একটি আরোহ অনুমানের ফল। আবার এই আরোহণ তার মানে কি হচ্ছে, দেখো প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা একই সাথে একটি হচ্ছে যে মৌলিক নিয়ম। আমি বলেছি কি মৌলিক নিয়ম, এটা একটি স্বতঃসিদ্ধ নিয়ম। স্বতঃসিদ্ধ নিয়ম মানে হচ্ছে মৌলিক নিয়ম। জন স্টুয়ার্ট মিল বলছেন এটা একটি মৌলিক নিয়ম। তিনি বলছেন এটি আবার হচ্ছে যে কি অভিজ্ঞতার ফলাফল। আমরা বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত থেকে আরোহের ফলাফল একটি, এটি ফলাফল। আবার সেই ফলাফলটাই আবার কি আরোহের ভিত্তি হিসেবে কাজ করছে। দেখো ফার্স্ট অফ অল এটি একটি বলা হচ্ছে মৌলিক নিয়ম। তাহলে মৌলিক নিয়মটা আবার আসলে মৌলিক থাকছে না, যখন সে হচ্ছে কি করা হচ্ছে, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আরোহ অনুমানের মাধ্যমে এটিকে একটা নিয়ম ডেভেলপ করা হচ্ছে। আমি কিন্তু বলে যাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? আমাকে একটু বলো। হ্যাঁ, একটু পাশে সাউন্ড হচ্ছে, আমার পাশের বাসায় হচ্ছে ওই কাঠমিস্ত্রি বা ওরা মনে কাজ করছে পাশে ফ্ল্যাটে, ওইদিকে, এই জন্য একটু সাউন্ড হচ্ছে। আমি সরি, আসলে কিছু করার নেই, পরিস্থিতি। এখন তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো তোমরা আমার কথা। এখন যেটা বলছি সেটা দেখো যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা মাঝখানে আছে। সাপোজ প্যারাডক্সটা কিভাবে সৃষ্টি হচ্ছে, গোলক ধাঁধাটা কিভাবে সৃষ্টি হচ্ছে, কথার বৈপরীত্যের মাধ্যমে। দেখো একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি হচ্ছে মৌলিক নিয়ম বা স্বতঃসিদ্ধ নিয়ম, এটা আমরা মেনে নিচ্ছি। আচ্ছা, মেনে নিলাম। তাহলে যদি যেটা মৌলিক নিয়ম সেটা তো আবার কোনো কিছু ফলাফল হতে পারে না, সেটা তো নিজেই মৌলিক স্বতঃসিদ্ধ, তার তো প্রমাণের দরকার হয় না। কিন্তু আসলে মিল বলছেন, জন স্টুয়ার্ট মিল বলছেন যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা হচ্ছে আসলে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত একটি আরোহ অনুমানের ফলাফল। যে আমি অল্প কিছু ঘটনা দেখছি সবসময় একই রকম ঘটে, আমি বলছি সকল ঘটনা একই রকম ভাবে ঘটে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে এটা হচ্ছে একটি সার্বিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তাহলে এটি একটি ফলাফল হয়ে যাচ্ছে। যেটি মৌলিক নিয়ম সেটি আবার একটি অন্য একটি প্রমাণ করে তারপরে সেটাকে, কিন্তু আমরা জানি মৌলিক নিয়ম কখন কি করতে হয় না, প্রমাণ করতে হয় না। স্বতঃসিদ্ধ নিয়ম কখনো প্রমাণের প্রয়োজন পড়ে না, সেটা নিজেই স্বতঃসিদ্ধ। তাহলে এই যে প্রমাণ করার লাগে না, বাট কিন্তু এখানে প্রমাণ করেই আরোহের ভিত্তিতে একটি প্রাকৃতিক নিয়মানুবর্তিতার নীতিকে গ্রহণ করা হচ্ছে। এটা বিজ্ঞানে বা হরহামেশা বিজ্ঞানে ইউজ করা হয়, বা সবসময় আমরা ধরে নিচ্ছি ইউজ করা হয়। তাহলে এই যে বাস্তবিক লাইফে আমরা ধরে নিই, আমরা সাধারণত যে যেমন পরিবারের সন্তান সামনি হবে নাকি, যেমন বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, এই আমরা অনেক কথা বলি। বা বিভিন্ন কান্ট্রিগুলো যখন রাষ্ট্রের পলিসি তৈরি করে তখন তারা তাদের পলিসি তৈরি করার সময় সাধারণত এইভাবেই করে যে ওই দেশ বা এই নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় তারা মনে হয় এমনই আচরণ করবে। আসলে এটা এসে গেছে, তাই না? তো যেটা বলছিলাম যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা আসলে তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টরি ভূমিকা পালন করছে। আবার ফলাফল হওয়ার পরেও প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিতে যদি মৌলিক নিয়ম আর ফলাফল এই দুটির মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে, হওয়ার পরে আবার সেটাকে কি করা হচ্ছে, আরোহের ভিত্তি বলা হচ্ছে। টোটাল যে আরোহ অনুমান, একটি মনে করো যে আমি একটা গাছ লাগাইছি, গাছের একটি ফল পেয়েছি, সেটি আবার অন্য একটি আরোহের ভিত্তি হচ্ছে। তো এইখানে একটি ধাঁধার সৃষ্টি হয়েছে সাময়িক আপাতভাবে, এই যে একটি কন্ট্রাডিকশন সৃষ্টি হচ্ছে, এটিকেই আমরা বলছি, এটিকে বলা হচ্ছে আরোহের কূটাভাস। কিন্তু এই আরোহের কূটাভাসটাকে আবার হচ্ছে কি যুক্তি দিয়ে
আরো কিছু যুক্তিবিদ কি করবেন, এদিকে বলবেন যে না এটা ঠিক না, তার মিলের কথাগুলো আসলে ঠিক না। মিল যে এখানে কোটাভাসের সৃষ্টি করেছেন, এটা মূলত জন স্টুয়ার্ট মিল সৃষ্টি করেছেন। এই যে প্যারাডক্সটা ধাঁধাটা সৃষ্টি করেছেন, এটা জন স্টুয়ার্ট মিল সৃষ্টি করেছেন। আসলে যুক্তিবিদদের কাজ বা বিজ্ঞানীদের তাদের কাজ হচ্ছে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে কোনো জ্ঞানকে অর্জন করা, তার খুব সহজে কোনো কিছুকে ছেড়ে দিতে চায় না। এই কারণে মনে করো যে এর ভুল ওই ভুল বা এর মধ্যে এ হতে পারে ও হতে পারে, তারা সবসময় কি করেছে, একটু বেশি গভীরে যাওয়ার চেষ্টা করেছে। তোমাদের কাছে হয়তো একটু তোমাদের কাছে ধাঁধা লেগে গেছে যে এত কি এটা কি। আসলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের জ্ঞান অর্জনের একটা বিষয় রয়েছে, আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষাতে ফেস করা, তাই না? আমাদের কোর্সটা ভালোভাবে বোঝা। তো আমাদের এই টপিকটা ভালোভাবে ফার্স্টে তোমাকে জানার জন্য জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, ফার্স্টে আমরা এখন আসলে আমরা কি জানছি আবার একবার রিপিট করি। আমরা আসলে পড়ছি হচ্ছে আরোহের ভিত্তি। আরোহের ভিত্তির মধ্যে একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি বুঝলাম যে কি জিনিস, তারপরে এখানে আসলে এখান থেকে কোশ্চেন আসছে কি যে আরোহের কূটাভাসটা কি বা ধাঁধাটা কি। সেই ধাঁধাটা বোঝাতে যে আমরা বলছি জন স্টুয়ার্ট মিল আর প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিকে নিয়ে বেশ কয়েকটি ধারণা দিয়েছেন। একটা হচ্ছে মৌলিক নিয়ম বলেছেন, অন্যরাও স্বীকার করেছেন যে এটা একটি মৌলিক নিয়ম এটা। তারপরে তিনি বলছেন যে জন স্টুয়ার্ট মিল বলছেন প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা আবার একটা আরোহের ফলাফল, কারণ একটা আরোহ অনুমানের মতোই বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি এটা সকল সময় একই রকম হবে, এটা আরোহের ফলাফল। আবার বলছেন যেহেতু আবার এই আরোহের ফলাফলটা আবার আরোহের ভিত্তি, তাহলে এটা একটি কি আমরা একটি বৈপরীত্যের সৃষ্টি করছে, এটা একটি ধাঁধা। আরোহের কূটাভাস একটা জ্ঞানের ক্ষেত্রে এটা একটি প্যারাডক্সের সৃষ্টি করেছে, কূটাভাসের সৃষ্টি করেছে, এটাই তাহলে আরোহের কূটাভাস। তোমরা এটা আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং টপিকগুলি খুব ক্লিয়ার করে তিনটা পয়েন্ট তোমরা মৌলিক নিয়ম, বিশেষ বিশেষ থেকে একটি সাধারণ আরোহের ফলাফল, বা আরোহের ফলাফলটি আবার আরোহের ভিত্তি, এই তিনটির মধ্যে একটি বৈপরীত্যের সৃষ্টি হচ্ছে এবং এটি হচ্ছে একটি ধারার সৃষ্টি করেছে, এটি হচ্ছে আরোহের কূটাভাস নামে পরিচিত। তুমি এটি খুব গুছিয়ে লিখে নিতে পারবে আশা করি, নোট খাতে তুলে ফেলতে। ওকে, তাহলে আরোহের কূটাভাসটা আমরা বুঝলাম যে এটি হচ্ছে আরোহের কূটাভাস। এখন এর বিপরীতে বিভিন্ন যুক্তিবিদ এর সমালোচনা করেছেন, আরোহের কূটাভাসের সমালোচনা করেছেন। এই যে কূটাভাসটা এসেছে তার সমালোচনা করেছে যে না এটা ঠিক না, এটা এইভাবে না হয়ে এইভাবে কথা বলতে পারতেন, এইভাবে সমালোচনাটা এসেছে। এটা পরীক্ষাতে আসে যে আরোহের কূটাভাসের সমালোচনা সহ আরোহের কূটাভাসটি বুঝিয়ে দেবে, তখন 4 মার্কস তুমি এখানে পাবে এই কোশ্চেনে। তো দেখো ফার্স্টে কূটাভাসটা তো তুমি বললাই, 3টা পয়েন্ট দিয়ে বলে ফেললা। তারপর সমালোচনাটা তুমি বলছো 3টা পয়েন্ট আছে সমালোচনা। দেখি স্যার আর একবার বলেন কোন টপিকটা বলবো। ইয়াসমিন রুমে একটু বলতে হবে, সবাই বলছে একটু রিপিট করলে ভালো হতো। প্লিজ হচ্ছে যে একটু আমাকে বলো যে কোনটা আসলে রিপিট করব, একটু আমাকে বলে দাও। আমি আসলে বুঝতে পারছি না তোমার কোন টপিকটা। টোটাল কূটাভাসটা কি বুঝাবো? আমি বুঝিয়েছি, তোমরা কি বুঝতে পেরেছো কিনা একবার আমাকে বলে দাও দ্রুত। কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। ওকে, দেখি কমেন্টগুলো। ওকে, আমি কন্টিনিউ করি। দেখো আরোহের কূটাভাস, তোমরা যদি যে টপিকটা বুঝতে পারো না সেটা আমাকে আবার বলো, আমি টপিক অনুযায়ী আমি বুঝাই দিচ্ছি। ওকে ওকে, দেখো তো সমালোচনা নিয়ে আমরা এখন আলোচনা করছি। সমালোচনাটা হচ্ছে ফার্স্টে কি বিষয়, যে প্রথমে মিলের কথা হচ্ছে চক্রক দোষে দুষ্ট। চক্রক দোষে দুষ্ট। প্লিজ আমার স্টুডেন্টরা তোমরা একটু বলো প্লিজ, হচ্ছে যে এটা দেওয়া যাবে স্যার, যেসব অবস্থায় আগুন দহন করছে সেসব অবস্থায় আগুন ফিউচার দহন করবে। হ্যাঁ এটা, হ্যাঁ উত্তম আপনি ঠিক বলেছেন। আপনি স্টুডেন্ট কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, আমি বুঝতে পারছি না। তবে এটা দেওয়া যাবে, হ্যাঁ যেসব অবস্থায় একটা কি আরোহের কূটাভাস, মানে এটা তো একটা অবশ্যই একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ যে যেসব অবস্থাগুলোতে এখন আগুন জ্বলছে সেই সব অবস্থায় ভবিষ্যতেও আগুন জ্বলবে। এটা আমরা বলতে পারি যে এখন হচ্ছে ফুয়েল দিলে, যেখানে তরল জ্বালানি মনে করো গ্যাসোলিন থেকে শুরু করে পেট্রোলিয়াম জাতীয় যে কোনো জ্বালানি দিলে তুমি আগুন ধরবে, কিংবা পানি দিলে আগুন নিভে যাবে, কার্বন ডাইঅক্সাইড দিলে আগুন নিভে যাবে, এভাবে তুমি হাইড্রোজেন দিলে আরো বিস্ফোরিত হবে। এইভাবে এখনকার যে ধারণাগুলো সেগুলি ভবিষ্যতেও ঘটবে, এটা অবশ্যই বলা যায়। একটু প্লিজ তাহলে আমাকে জানাতে থাকো যে কোন প্রবলেম টপিকে প্রবলেম ছিল। এখন আমি একটু এগিয়ে যাচ্ছি। দেখো সমালোচনাতে আমরা আসছি যে চক্রক দোষে দুষ্ট। মিলের যে আলোচনা সেটা হচ্ছে যে চক্রক দোষে দুষ্ট। কারণ হচ্ছে যে দেখো একটা বিষয় হচ্ছে যে মিল বলেছেন যে এটি হচ্ছে আকারগত ভিত্তি, তাই না? আকারগত ভিত্তি মিলের যে কথা সেটি মূলত তিনি কোথাও ভুল করেছেন। দেখো তিনি বলছেন যে এই প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা হচ্ছে নীতি, এটি হচ্ছে আকারগত ভিত্তি এবং এই আকারগত ভিত্তিটা
হচ্ছে অপূর্ণ মানে অপূর্ণ গণনার ফল। এই একগত ভিত্তি প্রকৃত নিয়মের ভিত্তিতে নিতে কি অপূর্ণ গণনার ফল। দেখো অপূর্ণ গণনার ফল। দেখো অপূর্ণ গণনা কেন বলছে, বলছে আরোহ অনুমান, এটা হচ্ছে এক প্রকার আরোহ অনুমানের ফল বললো। তাহলে এটি কি হচ্ছে আসলে অপূর্ণ গণনার ফল হচ্ছে না। দেখো যে আমি আমি আর 100টি আম একটা ঝুড়িতে আমি 5টি আম খেয়ে বলছি হ্যাঁ খুব মিষ্টি সব আমগুলো খুব মিষ্টি, মানে 5টা আমি মিষ্টি পেয়েছি, মানে একটা উপর থেকে খেয়েছি, একটা মাছ থেকে খেয়েছি, একটা এই পাশ থেকে খেয়েছি, একটা ওপাশ থেকে খেয়েছি, একটা নিচ থেকে খেয়েছি, মোট 5টি আম খেয়েছি, খেয়ে দেখছি না সবগুলো মিষ্টি, 5টাই মিষ্টি, তাহলে আমি বললাম যে না এই ঝুড়ির 100টি আমি মিষ্টি। এটি হচ্ছে অপূর্ণ গণনা। দ্যাট মিনস 100টি জায়গায় আমি 5টি গুনেছি, 5টি দেখেছি। তাহলে এই প্রকৃতির নীতিটা হচ্ছে কি অপূর্ণ গণনার ফল, তাই না? তাহলে এই ফলটি, এই অপূর্ণ গণনার ফলটি আবার কি হচ্ছে আরো অনুমানের ভিত্তি হিসেবে কাজ করছে। যেহেতু যিনি এই কথাটি বলছেন, তাহলে এই যে এই কথাটি যে বলছেন যে ভিত্তি হিসেবে কাজ করছে, তাহলে এটি কি হচ্ছে একটা চক্রক দোষে দুষ্ট হচ্ছে। চক্রক মানে বুঝো যেটা ঘুরে ঘুরে আসলে একই জায়গায় ফিরে আসে, ঘুরে ঘুরে আসলে একই রিসাইক্লিং হয়, একই জায়গায় ফিরে আসে। আমরা যৌক্তিক সংখ্যায় চক্রক দোষে দুষ্ট পড়েছি, তাই না? একই কথা ঘুরিয়ে বলা, তাই না? পাখি হয় বিহঙ্গ, সমার্থক শব্দ ব্যবহার করা, এই ধরনের। তো এখানেও সেই একই কাজ করা হচ্ছে। তিনি আসলে আকারগত ভিত্তি হিসেবে যেটা কথা বলছেন আরোহের, সেটি হচ্ছে যে অপূর্ণ গণনার ফল মানে আরোহের ফল। তাহলে তিনি যেটা বলছেন সেটা আসলে মূলত কি হচ্ছে চক্রক দোষে দুষ্ট। আসলে তার এই কথাটি আমরা মেনে নিতে পারি না। তোমরা এটি একটা পয়েন্ট দিবে যে মিলের যে সমালোচনা, তিনি যে মতামত আরোহের পূর্বাভাসের কথা বলেছেন, তিনি সেটি আসলে মূলত চক্রক দোষে দুষ্ট। কারণ এটি হচ্ছে যে একই কথা তিনি ঘুরিয়ে একটিকে আবার তিনি ফল বলছেন, ফলটাকে আবার তিনি ভিত্তি বলছেন, এটা কখনো হতে পারে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। ওকে, এরপরে দেখো তারপরে চক্রক দোষে দুষ্ট। আমি তোমাদের আসলে কমেন্ট দেখার চেষ্টা করছি যে তোমরা কোনটা বুঝতে পারছিলে না, আমি পাচ্ছি না যে কেউ বলছো। ওকে, তাহলে চক্রক দোষে দুষ্ট একটা ফার্স্ট পয়েন্ট, কারণ একই কথা তিনি কি করেছেন, এটাকে ফল বলেছেন, আবার এটাকে ভিত্তি বলেছেন। এটা হচ্ছে চক্রক দোষে দুষ্ট। আমরা কোনো চক্রক দোষে দুষ্ট কোনো সিদ্ধান্ত বা কথা মেনে নিতে পারি না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে দেখো 2 নম্বর, যে তিনি আরোহের ভিত্তি হিসেবে যে প্রকৃতি নিয়মানুবর্তিত কথা বলেছেন, প্রকৃতির সংক্ষেপে কি নিয়মানুবর্তিতা নীতির কথা বলেছেন, সেটি মূলত কি সম্ভাব্য। সেটি কি সম্ভাব্য না বলো? কারণ আমরা জানি যে এটি যেহেতু অপূর্ণ গণনার ফল, এটি মূলত অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যেমন আমরা সকল কাক হয় কালো, এটির কথা বলেছিলাম তোমাদেরকে। সকল কাক হয় যেমন কালো, আমরা সব কাককে দেখি নাই, বাট আমি কয়েকটি থেকে অভিজ্ঞতা নিয়ে বলছি যে সকল কাক হয় কালো। তাহলে ঠিক সেমনি ভাবে কয়েকটি দৃষ্টান্ত দেখে আমি বলছি প্রকৃতি সবসময় একই নিয়মে চলে। তাহলে এটি একটা মূলত অবৈজ্ঞানিক আরোহ হলো কোনটি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এটি আরোহ, বাট এটি অবৈজ্ঞানিক আরোহ। আমি প্রকারভেদে বলেছি গতদিন তোমাদেরকে, এটার জন্য বোঝানো আগে থেকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা যেহেতু অবৈজ্ঞানিক আরোহ, এবং অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন হয়? সম্ভাব্য। কারণ সেটা কারণে আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না। যে কোনো সময় আমি একটা ব্যতিক্রম দেখে ফেলতেই পারি, ব্যতিক্রম থাকতে পারে, আমি সেটাকে নিশ্চিত বলতে পারবো না। তাহলে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতির যেহেতু অবৈজ্ঞানিক আরোহের ফল, এবং তার সিদ্ধান্তটি যেহেতু সম্ভাব্য, কি সম্ভাব্য? সিদ্ধান্তটি যেহেতু সম্ভাব্য, তাহলে আমরা আরেক প্রকার আরোহের কথা ফার্স্টে পড়েছিলাম, বৈজ্ঞানিক আরোহ। তোমাদের মনে আছে নিশ্চয়? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন? সিদ্ধান্ত কেমন বলো তো? তোমরা একটু আমাকে বলো তো, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কেমন? আমার স্টুডেন্টের সামনে থাকলে নগদে আনসার করে দিতে তোমরা, তাই না? আমি তাহলে খুব দ্রুত ফার্স্ট ক্লাস নিতে পারতাম। কারণ দেখো বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা হচ্ছে নিশ্চিত, যদিও সেখানে কার্যকারণ